নমস্কার বন্ধুরা, আমার কথালয় চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আপনারা শুনবেন এক গৃহবধূ ও শাশুড়ি মার গল্প। গল্পের নাম বুদ্ধির লড়াই। রাত তখন প্রায় 11টা বাজে। বাইরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। শহরের কোলাহল একটু কমে এসেছে। আকাশ আর সিমি মাত্র বাড়ি ফিরেছে। সিমি হলো আকাশের স্ত্রী। তারা একটু বাইরে ঘুরতে গেছিল, সেখান থেকেই বাড়ি ফিরছে। সিমি পরে আছে একটি গাঢ় নীল রঙের ভারী সিল্কের শাড়ি। শাড়ির আঁচলটা তার কাঁধ থেকে বারবার পড়ে যাচ্ছে ক্লান্তিতে। কপালে ছোট ছোট ঘাম জমেছে, কারণ মেকআপ আর গয়নার ভারে সে বেশ হাঁপিয়ে উঠেছে। অন্যদিকে আকাশ তার পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে হাই তুলছে। ঘরের আবহাওয়া থমথমে। ড্রয়িং রুমের কোনায় রাখা পুরনো আমলের সোফাটায় পা তুলে বসে আছেন সারদা দেবী। সারদা দেবী হলেন সিমির শাশুড়ি। তার পরনে একটা সাদা ধপধপে সুতির শাড়ি। তিনি এক দৃষ্টিতে তার সামনে রাখা বন্ধ টিভির পর্দার দিকে তাকিয়ে বসে আছেন। মনে হচ্ছে যেন তিনি অনেক গভীর কিছু চিন্তা করছেন। সিমি ক্লান্ত গলায় দীর্ঘশ্বাস ফেলে হাতে থাকা পার্সটা সোফায় রাখতে রাখতে বললেন, মা, আপনি এখনো জেগে আছেন? আমি তো ভেবেছিলাম আপনি ঘুমিয়ে গেছেন। সেই কথা শুনে সারদা দেবী মাথাটা সামান্য ঘুরিয়ে আর চোখে সিমির দিকে তাকালেন। তারপর ডান হাতের বুড়ো আঙুল দিয়ে দাঁত চুলকাতে চুলকাতে একটি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, ঘুম? ঘুম কি আর এই কপালে আছে রে বৌমা? পেটে যখন খিদের ইঁদুর দৌড়ায় তখন কি আর মানুষের চোখে ঘুম আসে? তখন সেখানে আকাশও ছিল। আকাশ পাঞ্জাবিটা খুলে সোফার হাতলে রাখতে রাখতে ভুরু কুচকে মায়ের দিকে এগিয়ে এসে মাকে বলল, কেন মা, খিদে কেন পাবে? সিমি কি যাওয়ার আগে তোমার জন্য খাবার রেখে যায়নি? ছেলের কথা শুনে সারদা দেবী এবার সোফা থেকে পা নামিয়ে সোজা হয়ে বসলেন। গলায় একটু কান্নার সুর মেশানোর চেষ্টা করে মাথা চুলকাতে চুলকাতে বললেন, রেখেছিল তো বাবা, ওই যে কি একটা ডাল আর দুটো রুটি। কিন্তু সেই সন্ধ্যাবেলার করে রাখা রুটি কি এখন আর চিবানো যায়? রুটিটা শক্ত কাঠ হয়ে গেছে। আমি কি এই বুড়ো বয়সে পাথর চিবাবো? শাশুড়ির এই কথা শুনে সিমি অবাক হয়ে আকাশের দিকে তাকালো। তারপর শাড়ির আঁচলটা ঠিক করতে করতে শান্তভাবে বলল, কিন্তু মা, আমি তো যাওয়ার ঠিক আধ ঘন্টা আগেই হটপটে রুটিগুলো রেখে গিয়েছিলাম, আর ডালটা তো আপনার প্রিয় ছিল। সিমিকে কথা না শেষ করতে দিয়ে সারদা দেবী কথাটা কেড়ে নিয়ে হাত নেড়ে বিরক্ত প্রকাশ করে বলল, থাক থাক, আর দয়া দেখাতে হবে না। তোমরা তো বড় মানুষ, বড় জায়গায় ঘুরে এলে, ভালো মন্দ খেলে, আমার কথা ভাবার সময় আছে তোমাদের? আমি তো এই বাড়ির বাতিল মাল, তাই না? মায়ের এই করুণ সুর শুনে আকাশের মনটা বিষিয়ে উঠল। সে রাগী চোখে সিমির দিকে তাকিয়ে গলার স্বর চড়িয়ে বলল, সিমি, তুমি কি জানো না মা বাসি খাবার খেতে পারেন না? তুমি জানো ওনার গ্যাস্ট্রিকের সমস্যা আছে? তাও কেন এরকম করলে? তুমি তো সবই জানো। একটু কি রান্নাঘরে গিয়ে নতুন করে দুটো রুটি করে দেওয়া যেত না যাওয়ার আগে? আকাশের কথা শুনে সিমির চোখ ছলছল করে উঠল। সে আকাশের অকারণ রাগের কোনো মানে খুঁজে পেল না। সে ক্লান্তিতে কাঁপছে, পা ব্যথা করছে। সে আলতো করে নিজের কপাল টিপে ধরে বলল, আকাশ, আমি সারা দুপুর রান্না করেছি, তারপর পার্লারে না গিয়ে বাড়িতেই সব গুছিয়েছি। আমি সত্যিই খুব টায়ার্ড। আকাশ বিরক্তির সাথে হাত ঝাপটা দিয়ে বলল, বাহ, টায়ার্ড বলে কি মা না খেয়ে থাকবে? যাও, এখনই রান্না করে যাও। অন্তত মায়ের জন্য গরম গরম কিছু করো। আমি আর কোনো কথা শুনতে চাই না তোমার। সারদা দেবী মনে মনে হাসছেন, কিন্তু মুখে একটা অসহায় ভাব ফুটিয়ে তুললেন।
তিনি নিজের হাতের চুড়িগুলো একটু নাড়াচাড়া করতে করতে নিচু স্বরে বললেন, থাক না বাবা, বৌমার শরীর খারাপ করছে যখন, থাক, ছেড়ে দে। আমি না হয় আজ রাতটা জল খেয়েই শুয়ে পড়ি, কাল সকালে যদি বেঁচে থাকি তখন দেখা যাবে যা হবে। সারদা দেবীর এই তীরের মতো কথাগুলো সিমির বুকে বিঁধল। সে বুঝল এখানে যুক্তি দিয়ে কোনো লাভ নেই। সে কোনো কথা না বলে নিজের ভারী গয়নাগুলো খুলতে খুলতে রান্নাঘরের দিকে পা বাড়ালো। তার হাঁটার ভঙ্গিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে কতটা অপমানিত বোধ করছে। সিমি রান্নাঘরের দরজা খুলে ভেতরে ঢুকে একটা দীর্ঘশ্বাস ফেলল। ড্রয়িং রুমের এসির ঠান্ডা হাওয়া থেকে বেরিয়ে এসে এই বদ্ধ রান্নাঘরের গুমোট ভ্যাপসা গরমে তার দম বন্ধ হয়ে আসছে। তার পরনের নীল সিল্কের শাড়িটা এখন তার কাছে মস্ত বড় এক বোঝা মনে হচ্ছে। সে রান্নাঘরের লাইটটা জ্বালালো। টিউবলাইটের সাদা আলোয় দেখা যাচ্ছে স্ল্যাবের ওপর রাখা সিঙ্ক ভর্তি আধোয়া বাসন, যা সে ফেরার পর ধোবে বলে রেখে গিয়েছিল। সিমি রান্নাঘরের বেসিনের আয়নায় দেখে নিজের গলার ভারী হাতটা খুলল। গয়নার কাঁটাগুলো তার নরম চামড়ায় বসে লাল দাগ হয়ে গেছে। সে দুহাতে মুখটা একবার মুছল, তারপর রান্নাঘরের জানালাটা একটু ফাঁক করে দিল। বাইরে নিকষ কালো অন্ধকার, কেবল দূরে কোথাও একটা কুকুর ডাকছে। সিমি আটার কৌটোটা তুলল, তার হাত কাঁপছে ক্লান্তিতে। ঠিক সেই সময় রান্নাঘরের দরজার কাছে এসে দাঁড়ালেন সারদা দেবী। তিনি দরজার পাল্লায় হেলান দিয়ে দাঁড়িয়ে নিজের হাতে নখ খুঁটছেন আর চোখে সিমিকে দেখছেন। তার মুখে এখন বিজয়ের হাসি। সারদা দেবী খুবই নিচু এবং বিষ মেশানো গলায় বললেন, কি হলো বৌমা, মুখটা এমন হাড়ি করে আছো কেন? মনে হচ্ছে যেন আমি তোমাকে বনবাসে পাঠাচ্ছি। দুটো রুটিই তো বানাবে, তাতে এত নাটক কিসের? সিমি আটার ওপর সামান্য জল ছিটিয়ে মাখতে মাখতে শান্ত গলায় বলল, নাটক করছি না মা, সত্যিই পা দুটো আর চলছে না। গত 3 দিন ধরে আপনার বাতের ব্যথার জন্য আমি তো সব মালিশ করছি, রান্না করছি। আজ একটু বাইরে গিয়েছিলাম বলে কি আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি? সত্যি করে বলুন তো। সারদা দেবী এবার রান্নাঘরের ভেতরে পা রাখলেন। মাথা চুলকাতে চুলকাতে একটা তাক থেকে কৌটো নামানোর ভান করে বললেন, ও, তার মানে তুমি আমাকে খোঁটা দিচ্ছ, তাই তো? আমি বুড়ো মানুষ, আমার সেবা করা কি তোমার কর্তব্য নয়? আমার ছেলে যদি জানতো তুমি আড়ালে আমাকে এসব কথা শোনাচ্ছ, তবে কি ও তোমাকে ছেড়ে যেতে ভাবছো? সিমি চুপ করে রইল। সে জানে উত্তর দিলে কথা আরো বাড়বে। সে দ্রুত হাতে আটা মেখে লেচি কাটতে শুরু করল। ঠিক তখনই আকাশ ঘরে ঢুকল। তার হাতে তখনও মোবাইল ফোন, হয়তো মোবাইল এসে কারোর সাথে চ্যাট করছিল। সে মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। আকাশ সিমিকে লক্ষ্য করে বিরক্তির সুরে বলল, এখনো হয়নি? মা তো খিদের জ্বালায় কাঁপছেন। তুমি এত আস্তে কাজ করো কেন সিমি? আগে তো বেশ চটপটে ছিলে। বিয়ের পর কি তোমার রাজকন্যার মতো অভ্যাস হয়ে গেছে নাকি বিয়ের পর তুমি রাজকন্যা হয়ে গেছো? এবার সিমি আর চুপ থাকতে পারল না। সে হাতের রুটি বেলার বেলনিটা সজোরে স্ল্যাবের ওপর রেখে আকাশের চোখের দিকে তাকিয়ে বলল, আকাশ, তুমি কি একবারও ভেবে দেখেছো আমি মেকআপটাও তোলার সময় পাইনি? এই যে শাড়িটা পরে আছি, এটা পরে কি সহজে রুটি বেলা যায়? তুমি তো দিব্যি টি শার্ট পরে বসে আছো। একবারও কি মনে হলো না আমাকে একটু সাহায্য করার কথা? আকাশ মাথা চুলকাতে চুলকাতে আর বোকার মতো হাসার চেষ্টা করে বলল, আমি সাহায্য করব? আমি কি রান্নাঘরের কাজ জানি নাকি? ধুর, আর মা তো আছেনই তোমাকে গাইড করার জন্য। মা, তুমি
ওকে বলে দাও তো রুটিগুলো যেন একটু নরম হয়, গতবার খুব শক্ত হয়েছিল। সারদা দেবী সুযোগ বুঝে আকাশের কাঁধে হাত রাখলেন এবং বললেন, আহারে বাবা, বৌমাকে বলিস না, ও তো আধুনিক মেয়ে, আমাদের মতো কি আর ধৈর্য আছে ওর? তুই যা বাবা, ঘরে গিয়ে বিশ্রাম নে, আমি না দাঁড়িয়ে থেকে দেখি কতক্ষণে আমার পেটে খাবার জোটে। আকাশ ঘর থেকে বেরিয়ে যেতেই সারদা দেবী সিমির কানের কাছে এসে ফিসফিস করে বললেন, দেখেছ তো, আকাশ আমার হাতের মুঠোয়। দেখেছ তো, আকাশ আমার হাতের মুঠোয়। তুমি যতই সাজগোজ করে ওর মন ভোলানোর চেষ্টা করো না কেন, দিন শেষে ও আমার কথাই শুনবে। তাই বেশি বুদ্ধি খাটাতে যেও না। সিমি আগুনের ওপর তাওয়াটা বসালো। আগুনের তাপ তার চোখে মুখে লাগছে। সে চোখের জলটা আঁচলে মুছে নিল। তার জেদ চেপে গেল। সে ভাবল, এভাবে আর কতদিন? তাকে কিছু একটা করতেই হবে, যাতে আকাশের সামনে আকাশের মায়ের এই দ্বিমুখী রূপটা ধরা পড়ে। রুটিগুলো সেঁকতে সেঁকতে সে মনে মনে একটা ফন্ডি আঁটতে শুরু করলো। আগামী সপ্তাহের দাওয়াতটার কথা তার মাথায় এলো। সে জানতো সারদা দেবী আবার সেই একই চাল চালবেন, কিন্তু এবার সিমি তার জন্য প্রস্তুত থাকবে। পরদিন সকাল, জানালার পর্দা ভেদ করে আসা কড়া রোদে সিমির ঘুম ভাঙল। পাশের বালিশটা খালি। আকাশ অনেক আগেই উঠে জিমের জন্য বেরিয়ে গেছে। সিমি বিছানায় উঠে বসে নিজের হাতের তালুর দিকে তাকালো। কাল রাতে রুটি শিখতে গিয়ে আগুনের হলকায় আঙুলের ডগাটা একটু লাল হয়ে আছে। সে আলতো করে সেখানে হাত বুলোলো। পুরো বাড়ি অদ্ভুত নিস্তব্ধ, কিন্তু এই নিস্তব্ধতা সিমির কাছে শান্তির নয়, বরং কোনো এক ঝড়ের পূর্বাভাস মনে হচ্ছে। সে উঠে আয়নার সামনে দাঁড়ালো। রাতের চোখের জল শুকিয়ে গেছে, কিন্তু চোখের কোণটা এখনো ফোলা। সে চোখে মুখে জল দিয়ে নিজেকে তৈরি করে নিল। আজ তাকে শান্ত থাকতে হবে। সিমি ড্রয়িং রুমে আসতেই দেখল সারদা দেবী সোফায় বসে ভজন শুনছেন আর আয়েশ করে চা খাচ্ছেন। সিমিকে দেখে তিনি চায়ের কাপটা সশব্দে টিপয়ের উপর রাখলেন। তারপর সারদা দেবী গলায় একরাশ কৃত্রিম বিরক্ত নিয়ে মাথা চুলকাতে চুলকাতে বললেন, উফ, বেলা তো কম হলো না? আমার চাটা তো সেই সকালে আকাশ করে দিয়ে গেল। ওর কি আর রান্নার হাত আছে? ও কি রান্না বান্না করতে পারে? চাটা একদম বিস্বাদ। মনে মনে ভাবছিলাম, বৌমা বোধহয় আজ আর বিছানায় ছাড়বে না। সিমি নিজের রাগ সামলে নিয়ে কিছু না বলে ভাবছিল চুপ করে থাকবে, কিন্তু সে চুপ থাকতে পারল না। সে নিচু স্বরে বলল, মা, কাল রাতে ঘুমাতে দেরি হয়েছিল, তাই একটু দেরি হলো। আমি এখনই আপনার জন্য নাস্তা বানিয়ে দিচ্ছি। বলুন, আপনি কি খাবেন? সারদা দেবী চোখ ছোট করে সিমির দিকে তাকিয়ে বললেন, নাস্তা আর খাবো কি? শরীরটা কাল রাত থেকেই ভালো ঠেকছে না। পেটে কেমন একটা গুড়গুড় করছে। ওই যে কাল রাতে বাসি ডালটা খাওয়ানোর জন্য জোরাজোরি করলে যে, ওতেই হয়তো আমার বিষক্রিয়া হয়েছে। বুড়ো শরীর তো ধকল নিতে পারছে না। সিমি জানে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ সারদা দেবী কাল রাতে গরম লুচি আর আলুর দমই খেয়েছিলেন। কিন্তু সিমি কোনো তর্কে গেল না। সে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ রান্নাঘরে চলে গেল। এর 1 ঘন্টা পর আকাশ জিম থেকে ফিরে এলো। সে বেশ ফুরফুরে মেজাজে ছিল। সোফায় বসে সে সিমিকে ডাকলো। আকাশ খুব উৎসাহিত হয়ে বলল, সিমি, শোনো, আগামী শনিবার আমার প্রমোশন উপলক্ষে অফিসে একটা বড় পার্টি আছে। সব কলিগরা সপরিবারে আসবে। তুমি ওই নীল শাড়িটা পরবে, কিন্তু ওটাতে তোমাকে খুব মানায়। সিমি উত্তর দেওয়ার আগেই সারদা দেবী মাঝখান থেকে কথা বলে উঠলেন। তিনি সোফা থেকে উঠে
খুঁড়িয়ে খুঁড়িয়ে আকাশের কাছে গিয়ে বসলেন। সারদা দেবী আকাশের চুলে হাত বুলিয়ে দিতে দিতে খুব দরদি গলায় বললেন, বাবা আকাশ, আমার কি শরীরটা নিয়ে ওই ভিড়ের মধ্যে যাওয়া ঠিক হবে? বৌমা তো নিশ্চয়ই যাবে, ওর তো সাজগোজের খুব শখ, কিন্তু আমি একা ওই বাড়িতে কিভাবে থাকবো? কাল রাতের মতো যদি আবার শরীর খারাপ হয়? আকাশ একটু চিন্তিত হয়ে সিমির দিকে তাকিয়ে বলল, মা কি ঠিক বলছেন সিমি? গতবারও তো মা একা থেকে খুব কষ্ট পেয়েছিলেন, এবার কি আমাদের যাওয়াটা ঠিক হবে? এবার সিমি সোজা আকাশের চোখের দিকে তাকালো। সে জানে সারদা দেবী এখনই তার অসুস্থতার কাঠ খেলবেন। সে একটু হেসে বলল, আকাশ, মা অসুস্থ হলে অবশ্যই আমরা ওনাকে একা রেখে যাব না। তবে মা তো নিজেই কাল বলছিলেন ওনার ঘরবন্দি থাকতে কেমন যেন দম বন্ধ লাগে। মা, আপনিও চলুন না আমাদের সাথে, আপনার তো বাইরে যেতে ভালোই লাগে, তো চলুন। সারদা দেবী এবার আসল রূপ দেখালেন। কপালে হাত দিয়ে একটা করুণ ভঙ্গি করে বললেন, না না, আমার শরীরটা বড্ড দুর্বল, তোমরা যাও। তবে বৌমা, যাওয়ার আগে আমার রাতের খাবারের একটা ব্যবস্থা করে দিয়ে যেও, অন্তত কালকের মতো যেন আমাকে না খেয়ে বসে থাকতে না হয়। আকাশের মুখটা সাথে সাথে গম্ভীর হয়ে গেল। সে কাল রাতের স্মৃতি মনে করে সিমিকে উদ্দেশ্য করে বলল, সিমি, এবার যেন কোনো অভিযোগ না শুনি। তুমি বেরোনোর অন্তত 1 ঘন্টা আগে মায়ের খাবার রেডি করে ডাইনিং টেবিলে রেখে যাবে, ঠিক আছে? মনে থাকবে তো? সিমি মাথা নিচু করে আলতো করে নিজের হাতের আঙ্গুল মুচড়াতে মুচড়াতে বলল, ঠিক আছে আকাশ, এবার আমি সব নিজের হাতে গুছিয়ে রেখে যাব। মা যেন কোনো অভিযোগ করার সুযোগ না পান, আমি সেটা একদম নিশ্চিত করব। দেখো। সারদা দেবী মনে মনে ভাবলেন, দেখা যাবে কত বড় নিশ্চিত করো তুমি। এবার এমন চাল চালবো যে আকাশ নিজের চোখে দেখবে তুমি আমাকে কতটা অবহেলা করো। কিন্তু সারদা দেবী জানতেন না, সিমি এবার শুধু রান্না নয়, রান্নাঘরের এক কোণে একটা ছোট উপহার লুকানোর ব্যবস্থা করেছে। সিমি বুঝতে পেরেছে, মুখে বললে আকাশ বিশ্বাস করবে না, তাকে প্রমাণ দেখাতে হবে। সেদিন ছিল শনিবারের সন্ধ্যা। আকাশের প্রমোশন পার্টির আনন্দ সারা বাড়িতে ছড়িয়ে পড়ার কথা থাকলেও সিমির মনের ভেতর তখন চলছে এক অন্য অস্থিরতা। সে তার আলমারির থেকে সেই লাল সিল্কের শাড়িটা বের করলো। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে সাজাচ্ছে, কিন্তু তার মনে পড়ে যাচ্ছে ডাইনিং টেবিলের কথা। সে আজ শাড়ির আঁচলটা খুব যত্ন করে পিন দিয়ে আটকেছে যাতে বারবার পড়ে না যায়। সে জানে আজ তাকে খুব দ্রুত হাঁটতে হবে। ড্রয়িং রুমে সারদা দেবী বসে আছেন, হাতে একটি তসবিহ। তিনি বিড়বিড় করে কিছু পড়ছেন, কিন্তু তার কান খাড়া হয়ে আছে রান্নাঘরের শব্দের দিকে। আকাশ বারবার ঘড়ি দেখছে আর পারফিউম মাখছে। আকাশ গলার টাইটা ঠিক করতে করতে একটু রেগে গিয়ে বলল, সিমি, আর কতক্ষণ? মা কিন্তু এখনো কিছু খাননি, তুমি কি আজকেও দেরি করবে নাকি? সিমি শান্ত গলায় রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, না আকাশ, আমি সব গুছিয়ে ফেলেছি। মা, আমি আপনার জন্য একদম তাজা ইলিশ মাছ ভাজা, বেগুন দিয়ে পাতলা ঝোল আর ধোয়া ওটা ভাত টেবিলে ঢাকা দিয়ে রেখেছি। হ্যাঁ, আপনার ওষুধগুলোও পাশে রেখে দিয়েছি, জলের গ্লাসের নিচে চাপা দিয়ে, ঠিক আছে? সারদা দেবী গলায় একটু অদ্ভুত কাঁপন তুলে মাথা চুলকাতে চুলকাতে বললেন, হ্যাঁ বৌমা, রেখেছো তো অনেক কিছুই, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আর শরীরটা বড্ড বেশি খারাপ করবে। তোমরা চলে গেলে আমি হয়তো টেবিলে যাওয়ারই শক্তি পাবো না। সেই কথা শুনে সিমির মুখে এক চিলতে রহস্যময় হাসি ফুটল। সে আলতো করে নিজের গলার হাতটা ঠিক করে বলল, চিন্তা করবেন না মা, আজ আপনার কোনো অসুবিধা হবে না। আকাশ, তুমি কি একবার ফোনটা বাড়িতে ফেলে যাচ্ছ কিনা দেখো তো, ভালো করে চেক করে নাও। আকাশ পকেট চেক করে দেখলো ফোন সঙ্গেই আছে। তারা দুজন বেরিয়ে গেল, কিন্তু সিমি যাওয়ার আগে চুপি চুপি ডাইনিং রুমের কোনায় যে একটা ফুলদানি ছিল, সেই ফুলদানির আড়ালে নিজের পুরনো স্মার্টফোনটির ভিডিও রেকর্ডিং অন করে রেখে গেল। এটি এমনভাবে রেখে গেল যেখান থেকে ডাইনিং টেবিল আর সারদা দেবীর সব কর্মকাণ্ড
পরিষ্কার দেখা যাবে। তারপর তারা দুজনেই পার্টিতে চলে গেল। পার্টিতে আকাশ সবার সাথে কথা বলছে, কিন্তু সিমির মন পড়ে আছে বাড়িতে। সে জানে বাড়িতে এখন একটা নাটক মঞ্চ তৈরি হয়েছে। তার কিছুক্ষণ পর তার মা তাকে ফোন করলো। ফোন করে বলল তার শরীরটা খারাপ লাগছে। সেই কথা শুনে আকাশ বলল যে, সিমি তুমি একটু আগে যাও, আমি একটু পরে যাচ্ছি। হ্যাঁ। পার্টি শেষ হওয়ার পর রাত 10টার দিকে আকাশ বাড়ি ফিরল। বাড়ি ফিরতেই ড্রয়িং রুমের অন্ধকার দেখে আকাশের মনটা হু গাইল। সে আলো জ্বালতেই দেখল সারদা দেবী মেঝের ওপর বসে আছেন। চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। ডাইনিং টেবিলের খাবারগুলো মেঝেতে পড়ে আছে, যেন কেউ রাগের মাথায় উল্টে দিয়েছে। আর তার পাশে তার স্ত্রী দাঁড়িয়ে আছে। আকাশ চিৎকার করে মায়ের কাছে দৌড়ে গেল। মা, এ কি অবস্থা? কি হয়েছে এখানে? সারদা দেবী আকাশের পা জড়িয়ে ধরে কান্নার সুরে বলল, বাবারে, তুই তো আমাকে মরা দেখতে চাস না। তোর বউ কি খাবার দিয়ে গেছিল জানিস? মাছের ঝোলে এত নুন যে মুখে দেওয়া যাচ্ছে না, আর ভাতগুলো তো খুব শক্ত, পাথরের মতো, আমি চিবাতেই পাচ্ছি না। আমি ওকে বললাম আমি খেতে পারছি না, তখনও আমাকে ধাক্কা দিয়ে সব খাবার ফেলে দিয়ে বলল, খেলে খান, না খেলে মরুন। আমি আর সইতে পারছি না বাবা। আকাশের মুখটা রাগে লাল হয়ে গেল। সে ঝড়ের বেগে সিমির দিকে এগিয়ে এলো। আকাশ সিমির হাতটা শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, সিমি, আমি ভাবতে পারিনি তুমি এত নিচু হতে পারো। অসুস্থ মাকে তুমি গালাগালি করে খাবার ফেলে দিয়েছ? তোমার কি একটু মায়া নেই? সিমি চোখে তখন আর এক বিন্দু জল এলো না, বরং তার চোখে ছিল এক স্থির জেদ। সে আকাশের হাতটা আলতো করে সরিয়ে দিয়ে বলল, আকাশ, চিৎকার করার আগে সত্যিটা জেনে নাও। আমি জানি মা এখন কি বলবেন, তাই আমি আজ একটা ছোট্ট ব্যবস্থা করে গিয়েছিলাম। সিমি সোজা ডাইনিং টেবিলের সেই ফুলদানির কাছে গেল। সেখান থেকে ফোনটা বের করে আনলো। ভিডিওটা প্লে করে সে আকাশের চোখের সামনে ধরল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল আকাশ আর সিমি বেরিয়ে যাওয়ার ঠিক 10 মিনিট পর সারদা দেবী খুব সুস্থভাবে উঠে দাঁড়ালেন। তিনি গুনগুন করে গান গাইতে গাইতে ডাইনিং টেবিলে গেলেন। তিনি মাছের ঝোল দিয়ে চেটেপুটে সব ভাত খেলেন। খাওয়া শেষ করে তিনি তৃপ্তির একটা ঢেকুর তুললেন। এরপর তিনি হঠাৎ করে সব বাসনগুলো মেঝেতে আছড়ে ফেললেন। অবশিষ্ট খাবারগুলো নিজের হাতে ছড়িয়ে দিলেন চারপাশে। শেষে মেঝের ওপর বসে চোখে হাত দিয়ে মিছে মিছে কাদার প্রস্তুতি নিতে শুরু করলেন। আকাশ ভিডিওটি দেখে আকাশের পায়ের তলার মাটি সরে গেল। তার হাত কাঁপছে। সে অবিশ্বাসের চোখে তার মায়ের দিকে তাকালো। মা, এটা তুমি কি করলে? তুমি তো দিব্যি খেয়েছো, তাহলে কেন মিথ্যে বললে যে সিমি তোমাকে খাবার দেয়নি? কেন ঘরটা এভাবে তছনছ করলে বলো? সারদা দেবীর কান্নার সুর মুহূর্তের মধ্যেই থেমে গেল। তিনি মাথা নিচু করে নিজের হাতের আঙুল মুচড়াতে লাগলেন। তার মুখে আর কোনো কথা নেই। ধরা পড়ে যাওয়ার এই অপমান তিনি ঢাকার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। তখন সিমি খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আকাশ, মা আমাকে পছন্দ করেন না সেটা আমি মেনে নিয়েছিলাম, কিন্তু তিনি যেভাবে দিনের পর দিন আমাদের সম্পর্কের মাঝে বীজ ঢালছেন সেটা আমাকে ভাঙতে বাধ্য করেছে। আজ প্রমাণ তোমার সামনে, এবার তুমিই বলো দোষ কার? আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল সে এতদিন অন্ধের মতো নিজের স্ত্রীকে ভুল বুঝে এসেছে। সে সিমির কাছে ক্ষমা চাওয়ার ভাষাও খুঁজে পাচ্ছিল না। এইভাবেই সারদা দেবী নিজের ভুল বুঝতে পারলেন এবং অন্তত এটা বুঝলেন যে সিমিকে আর বোকা বানানো সম্ভব নয়। আকাশ এরপর থেকে সিমির ওপর বিশ্বাস রাখা শুরু করলো। তাদের সংসারে শান্তি ফিরে এলো। তবে সারদা দেবীকে সিমি বুঝিয়ে দিল যে সে সম্মান করতে জানে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতেও সে পিছু পা হবে না।